এই যে ঘটনাটা এখানে দেখানো হয়েছে, এটা খুবই আজকালকার দিনে একটা কমন ঘটনা। মানে বিকজ এখনকার দিনে যা সিচুয়েশন চলছে, মানে আগে হলে হয়তো আমরা বলতে পারতাম যে এটা হয়তো সবার লাইফে ঘটে না। মানে আমরা একটা কাজ করি যদি নিজেদেরকে স্টার মনে করি, তাহলে তো শাহরুখ খানের এখন ভগবানের আসনে বসা উচিত। প্রচুর ডিরেক্টররা আছে যাদের ভালো ভালো গল্প লিখে রেডি হয়ে পড়ে আছে বিকজ অফ ফিনান্সিয়াল হেল্প। বিকজ এই ইন্ডাস্ট্রিটাতে পেশেন্সটার সব থেকে বেশি মানে দরকার। কারণ ধরো আমার পাশাপাশি লোকজন না 30 টাকা ইনকাম করছে, আমাকে 30 টাকাই করতে হবে, কেন না আমার আশেপাশের লোকজন 30 টাকা করছে। নমস্কার, দেখছেন জনতার কণ্ঠ। আমি শানু রয়েছি এই মুহূর্তে। ফাইনালি বেলটা বাজার পর রিলিজ হয়ে গেছে এবং এই মুহূর্তে কথা বলে নেব ছবির কলা কুশলীদের সাথে। তো আমার সঙ্গে রয়েছেন ছবির লিড ক্যারেক্টার। প্রথমে জিজ্ঞেস করব যে এই বেলটা বাজার পর ছবিটার যখন স্ক্রিপ্টটা তোমাদের কাছে এলো, তখন ঠিক কিভাবে নিজেকে অ্যাকসেপ্ট করলে ওই ক্যারেক্টারের সঙ্গে, বা গল্পটা শুনে ঠিক কেমন মনে হলো? আচ্ছা, নমস্কার, আমি অগ্নিমিত্রা, মানে ক্যারেক্টারেরই নাম বললাম। নর্মালি আমাকে লোকজন চেনে, আমি প্রিয়াঙ্কা। সো স্ক্রিপ্টটা যখন আমার কাছে এলো, মানে স্ক্রিপ্টটা আমার কাছে এসেছিল 2000 লকডাউনের পরপরই 21-22 করে বাই মেইল আমাকে অ্যাপ্রোচ করেছিল অর্ঘদীপ, মানে যিনি এটা ডিরেক্টর। আমি জানি না কতটা করতে পেরেছি, আপনাদের কতটা ভালো লেগেছে। অবশ্যই ভালো খারাপ দুটোই জানাবেন আমাকে, বাট চ্যালেঞ্জিং ছিল। বা এই যে সুন্দর একটা শর্ট ফিল্ম, এখন তো শর্ট ফিল্ম প্রচুর হয়। তো তোমার দিক থেকে, পয়েন্ট অফ ভিউ থেকে, অ্যাজ আ আর্টিস্ট হিসাবে এবং ডিরেক্টরকে, সব মিলিয়ে ছবি এবং ডিরেক্টরকে তুমি কোন চোখে দেখছো এই মুহূর্তে দাঁড়িয়ে? সব মিলিয়ে ছবি এবং ডিরেক্টর, কারণ প্রচুর ডিরেক্টর আছে, প্রচুর শর্ট ফিল্ম হচ্ছে অন্যরকম ভাবে, কিন্তু এটা একটা ডিফারেন্ট একটা ছবি। আচ্ছা, ওকে, হ্যাঁ, ডেফিনেটলি গল্পটা সত্যি আর 5টা গল্পের থেকে অনেকটাই আলাদা। এবং অর্ঘ্যদ্বীপের মাথায়, মানে অর্ঘ্যদ্বীপের সাথে আমার বহুদিনের অ্যাসোসিয়েশন। তো ওর সাথে আমার যখনই কথা হয়েছে, ও বিভিন্ন যে গল্পগুলো আমাকে শুনিয়েছে, তার মধ্যে এটা তো প্রপারলি স্ক্রিপ্ট হয়ে যাওয়ার পর আমি শুনেছি। বাট হয় না, কিছু আইডিয়াস থাকে যে এরকম কিছু প্ল্যান করছি বা এরকম কিছু। তো সেই আইডিয়াস গুলো ওর খুব ইনোভেটিভ। মানে আমি যখনই ওর কাছ থেকে কোনো না কোনো গল্প শুনেছি, বা ওর থট প্রসেসটা খুবই ইনোভেটিভ, আর 5টা গল্পের থেকে আলাদা। মানে চিরাচরিত গল্পের থেকে অনেকটাই আলাদা রকম ব্যাপার। আর ডিরেক্টর হিসাবে আমার ওর সাথে কাজ করে ভীষণ ভালো লেগেছে, বিকজ আমরা মানে খুব মজা করে কাজ করেছি। আমরা 3 দিন না 4 দিন এটার শুটিং করেছি। তো তারই মাঝে এটার একটা গানও আছে, যে গানটা আমরা শুটিং এর মাঝে মাঝেই শুট করেছি। এবং গানটা না ভীষণ, মানে যারা দর্শকরা দেখেছেন তারা বুঝতেই পারবেন, গানটা ভীষণ না কি বলবো, খুব আমাদের প্রতিদিনের লাইফের সাথে খুব কানেক্টেড। মানে আমরা ম্যাক্সিমাম যেগুলো কমার্শিয়াল সং বলো, বা যেগুলো গান মিউজিক ভিডিও দেখি, সেগুলো একটু লার্জার দ্যান লাইফ দেখি, মানে যেটা আমাদের চিরাচরিত জীবনের মধ্যে নয়। বাট এই গানটা না ভীষণ মানুষকে কানেক্ট করবে, তারা মানে তাদের ফিলিংস গুলোকে ভীষণ টাচ করতে পারবে। তো এটাই, মানে ওর গল্প মানেই আমার একটু আর 5টা গল্পের থেকে আলাদা মনে হয়। একটা ছবি, শুটিং লোকেশন, সবকিছু একটা টিম, মানে নতুন নতুন গল্প, নতুন নতুন ছবি এবং ডিরেক্টরের সাথে কাজ করলে নতুন একটা এক্সাইটমেন্ট থাকে। তো মূলত ছবির শুটিং লোকেশন কোথায় হয়েছিল, এবং ঠিক সমস্ত কলা কুশলীদের সঙ্গে কাজ করে, এন্টায়ার টিমের সাথে কাজ করে ঠিক কেমন এক্সপিরিয়েন্স? ছবির লোকেশন ছিল নিউ টাউনের দিকে শুট করেছিলাম আমরা। নিউ টাউন, তারপর তোমার সল্টলেক, ওই পুরো এরিয়াটা নিয়ে ওখানে একটা বাড়িতে শুট হয়েছিল, মানে একজনের বাড়িতে শুট হয়েছিল। অ্যান্ড তারপর আমরা গানের শুটটা করেছিলাম অনেক জায়গা ঘুরে ঘুরে। বাট আর একটা, হ্যাঁ, আমার একটা পার্ট শুট হয়েছিল, যেটা গল্পের মধ্যে দেখতে হবে, যেটা আমার মা বাবার সাথে, অগ্নিমিত্রার মা বাবার সাথে, যেটা ফ্ল্যাশব্যাকের সিন শুট করেছিলাম। ওটা আমরা নর্থ ক্যালকাটাতে করেছিলাম। নর্থ ক্যালকাটাতে ওদিনকে একটা বাড়িতে আমরা শুট করেছি, এবং ওদিনকেও অগ্নিমিত্রার সাথে তার মায়ের কনভারসেশন ছিল একটা, ওইটাও শুট হয়েছে। তো মোটামুটি সল্টলেক, নিউ টাউন আর এদিকে নর্থ ক্যালকাটা মিলিয়ে পুরো শুটিংটা হয়েছে আমাদের। মূলত ছবিটাতে দেখা গেছে ডিরেক্টরই প্রডিউসার, মানে এগুলো খুব কম, মানে একটা ডিরেক্টর প্রডিউস করছে ছবিটা। তো সে জায়গা থেকে অর্ঘদীপ ব্যানার্জির একটা ডিরেক্টরকে, মানে তুমি কি চোখে দেখো যে এইরকম একটা পদক্ষেপ নেওয়াটা?
ডেফিনেটলি খুবই ভালো। মানে ধরো আম এখনকার দিনে একটা জিনিস আছে যেটা হচ্ছে আ অনেক ভালো, ভালো ডিরেক্টর আছে যাদের কাছে খুব ভালো, ভালো গল্প আছে। তারা খুব ভালো, ভালো স্ক্রিন প্লে লিখছে। তারা আ খুব ভালো, ভালো স্ক্রিপ্ট লিখছে। খুব সুন্দরভাবে পুরো বিষয়টাকে সাজাচ্ছে। হয়তো মানে গল্প শুনে বিকজ আমরা কি হয় আমরা আর্টিস্টরা বা যারা অভিনয় করে তাদের কথা বলছি। আমরা তো ভীষণ কাজের মানে কাজ লোভী হই। কাজের প্রতি লোভটা আমাদের সবসময় থাকে যে ভালো কাজের প্রতি যে লোভটা থাকে। তো সেই জায়গা থেকে আমরা অনেক সময় আ কি বলবো আমাদের remuneration এর একটা compromise করেই থাকি। মানে আমি পার্সোনালি করে থাকি বিকজ কোনো ভালো কাজ আসলে, ভালো কাজ মানে ভালো চরিত্র থাকলে আমি অলওয়েজ এটা করে থাকি। হয়তো কিছুটা একটা এদিক ওদিক করেই থাকি। যে না কাজটা ভালো, ভালো প্ল্যাটফর্মে রিলিজ করছে, মানুষ দেখতে পাবে। সো দ্যাট ইজ দ্য থিং। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা ডিরেক্টরের পক্ষে পুরো গল্পটা লিখে নেওয়ার পর তারপর ধরো আর্টিস্ট সিলেক্ট হয়ে যাওয়ার পর কি হয় মেন বাজেটে গিয়ে ইস্যুটা দাঁড়ায়। তো সেই জায়গা থেকে আমি চাইবো প্রত্যেকটা ডিরেক্টর যারা যারা খুব ভালো কাজ করতে চাইছে তারা যেন ফিনান্সিয়ালি খুব স্টেবল হয় বা তাদের অ্যাটলিস্ট তাদের মানে অল্প ছোট্ট ছোট্ট কাজ করার যেন ফিনান্সিয়ালি স্টেবিলিটিটা থাকে, যাতে এরকম ভালো, ভালো কাজ দর্শকরা পেতে পারে এই ভালো, ভালো ডিরেক্টরদের থেকে। তার মানে একটা যদি কথা বলতে পারি যে অনেক ডিরেক্টর আছে, প্রতিভাবান ডিরেক্টর শুধুমাত্র অর্থের জন্য কিন্তু পিছিয়ে পড়ে। ডেফিনেটলি একদমই পড়ে। মানে এরকম আমি নিজে মানে অর্ঘ্যদীপের সাথে আ কাজ করছি মানে এই কাজটা করলাম বাট এরকম প্রচুর ডিরেক্টরদের সাথে কথা হয়েছে বা আমি আমার প্রচুর সিনিয়রদের থেকে শুনেওছি। মানে আমার যে সিনিয়র অ্যাক্টররা আছে বা অনেক বন্ধু-বান্ধবদের মিলে বসলে যে একটা আ কথাবার্তা হয় তখনই শুনেছি যে এরকম প্রচুর ডিরেক্টররা আছে যাদের আ ভালো, ভালো গল্প লিখে রেডি হয়ে পড়ে আছে বিকজ অফ ফিন্যান্সিয়াল হেল্প। তো সেটা তারা পাচ্ছে না। তার জন্য তারা প্রচুর কাজ আটকে যাচ্ছে। তো ডেফিনিটলি এটা তো একটা ক্রাইসিস। তো মূলত অর্কদীপ ব্যানার্জির সাথে এটা তোমার কততম ছবি? অর্ঘ্যর সাথে এটা আমার ফার্স্ট কাজ। হ্যাঁ, অর্ঘ্য এটা যখন আমাকে অ্যাপ্রোচ করেছিল তখন অর্ঘ্য মানে আমি যদি খুব ভুল না হয় ব্যাঙ্গালোরে ছিল। তো ও তো এর পাশাপাশি একজন মানে জবও করে। তো সেই জায়গা থেকে সেই মানে ওই জায়গাটা হোল্ড করার পরেও একটা সিনেমার মানে একটা শর্ট ফিল্মের ওপর যে এতটা এফোর্ট দিয়েছে ও, এতটা নিখুঁতভাবে কাজটা করেছে এবং মানে লোকেশন সিলেক্ট থেকে শুরু করে আর্টিস্ট সিলেকশন, ফিনান্সিয়াল দিকটা দেখা, ক্যামেরা, প্রোডাকশন এভরিথিং। প্রি পোস্ট দুটো প্রোডাকশনই দেখা এবং সেটা এত কিছুর মানে নিজের ওরকম একটা চাকরি সামলেও তো এটার জন্য হ্যাটস অফ। তো তুমি ছবিটা নিয়ে কতটা এক্সাইটেড? আমি ভীষণ এক্সাইটেড বিকজ আমার গল্পটা খুব পছন্দের। মানে আমি যখন অভিনয় করেছি আমার সাথে আমার যিনি কো-অ্যাক্টর ছিলেন দেবপ্রিয়া, শি ইজ আ ভেরি গুড অ্যাক্টর। খুব ভালো করে কাজ করেছি আমরা এবং আমরা দুজন যে সিনগুলো একসাথে করেছি সিনগুলো খুব ইনটেন্স। মানে আ যারা ছবিটা দেখবে বা দেখছে বা দেখে ফেলেছে তারা বুঝতে পারবে এবং এটাতে একটা সারপ্রাইজ ব্যাপার হচ্ছে এটার মধ্যে গানটা যারা, যারা দেখতে পাবে তার মধ্যে আমাদের ডিরেক্টরও ওটাতে অভিনয় বাহ! করেছে। সো দ্যাট ইজ দ্য সারপ্রাইজ থিং। সারপ্রাইজ আর থাকলো না আমি বলে দিলাম। যাই হোক। সো এটা দেখলেই বুঝতে পারবে। সো এটা একটা ভালো বিষয়। বাট দেবপ্রিয়ার সাথে কাজ করে আমার খুব ভালো লাগে। দেবপ্রিয়ার সাথে এটা আমার ফার্স্ট কাজ। অর্ঘ্যর সাথেও এটা আমার ফার্স্ট কাজ। বাট মনে হয়নি ১ম কাজ। মানে আমরা এত সুন্দর মানে এবং এটাই হওয়া উচিত। এক্সাক্টলি এটাই হওয়া উচিত। মানে এত সুন্দর টিম বন্ডিংটা ছিল ওখানে। মানে মেকআপ আর্টিস্ট থেকে শুরু এবং যিনি মেকআপ আর্টিস্ট ছিলেন, যিনি বলতে ২ জন ছিলেন মেবি হয়তো। তো ওরাও খুব ভালো কাজ করেছে এবং পুরো ক্যামেরা আ বা টেকনিক্যাল ডিপার্টমেন্টে যা ছিল সবাই মিলে একটা ফাটিয়ে আমরা কাজ করেছি এবং আমি দর্শকদের কাছ থেকে রিকোয়েস্ট করব যে একবার হলেও এই ছবিটি দেখুন। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। আচ্ছা, একটা অন্যরকম প্রশ্ন যাই। ছবিটার নাম 'বেলটা বাজার পর'। হুম। তো তোমার জীবনে এমন কিছু হয়েছে বেলটা বাজার পর জীবনের একটা মোড় ঘুরেছে? বা ধরো বাড়ির কলিং বেল বাজার পর এরকম কোনো সারপ্রাইজ পেয়েছো? যেটা এখনো পর্যন্ত তোমার কাছে খুব একটা স্মৃতিদায়ক ঘটনা? বেলটা বা বেলটা বাজার পর আমি মানে এরকম সারপ্রাইজ বলতে ছোটবেলাতে কি হতো, ছোটবেলা থেকে আমার মাসিরা তো বাইরে থাকে, ঠিক আচ্ছা। আছে? তো খুব ছোট ছিলাম তখন মাসির ছেলেমেয়েদের ওরা আসছে। এবার আগে থেকে শুনেছি আসবে আজকে একটা আসবে ঠিক এক্সাইটমেন্ট কাজ করতো। যে সময় এসে বেল্ট বাজাতো তখন যে ওরা চলে এসছে ওই এক্সাইটমেন্ট ছিল। আদারওয়াইজ আমার লাইফে বেল্ট বাজিয়ে কোনো এক্সাইটমেন্ট আসেনি। আচ্ছা, এই ছবিটার সঙ্গে ধরো তোমার ক্যারেক্টার তোমার রিয়েল লাইফের কোনো মিল আছে বা এরকম কোনো ঘটনা ঘটেছে?
হ্যাঁ, মানে কিছুটা তো মিল আছে। এরম ঘটনা ঘটেনি আমার সাথে। ওকে। বাট স্টিল মানে এই যে ঘটনাটা এখানে দেখানো হয়েছে, এটা খুবই আজকালকার দিনে একটা কমন ঘটনা। মানে বিকজ এখনকার দিনে যা সিচুয়েশন চলছে, মানে আগে হলে হয়তো আমরা বলতে পারতাম যে এটা হয়তো সবার লাইফে ঘটে না। মানে এটা একটা খুবই আনকমন ব্যাপার। বাট না, আমার মনে হয় এখন দাঁড়িয়ে এই ঘটনাটা না ঘটছে। মেয়েদের সাথে এরকম একটা ঘটনা ঘটছে। এবং আমরা ম্যাক্সিমামই বলতে পারো ইনসোমনিয়াক। মানে এটা হয়তো তুমি, আমি, মানে সবাই এটা রিলেট করতে পারবো। বাট তার হয়তো সবার বিভিন্ন বিভিন্ন রিজন আছে। কেউ হয়তো মেডিকেল ইস্যুর জন্য, কেউ হয়তো তার পার্সোনাল রিজনের জন্য। বাট আমার মনে হয় আমরা সবাই কিছু না কিছু ভাবে এটার সাথে রিলেটেড। ওকে। আচ্ছা, ধরো এখন ইন্ডাস্ট্রি যারা নতুন, যারা কাজ করছে বা শিখছে, ওই অনেকের মধ্যে একটা প্রবণতা আছে দুদিনেই স্টার হয়ে যাওয়া। তো এই সমস্ত জায়গায় যারা মাইন্ডসেট করে ইন্ডাস্ট্রিতে আসছে, তাদের উদ্দেশ্যে তোমার কি মেসেজ থাকবে? আমিও ভীষণই নতুন। আমার মডেলিং কেরিয়ার ৭.৫ বছরের। আমার অভিনয় কেরিয়ার ৩.৫ থেকে ৪ বছর, তার বেশি না। বাট স্টিল যদি সেটা আমার এক্সপেরিয়েন্স হয়, তাহলে সেই এক্সপেরিয়েন্স থেকে আমি বলব যে কাজ কাজটা না, মানে কাজগুলো করে যেতে হবে, এরকম একটা মেন্টালিটি থাকা উচিত। মানে আমরা একটা কাজ করি যদি নিজেদেরকে স্টার মনে করি, তাহলে তো শাহরুখ খানের এখন ভগবানের আসনে বসা উচিত। সো আমার মনে হয় না, মানে এটা আমার নিজের কোনোদিনও মনে হয়নি। মানে স্টার ফিলটা যদি মানে তুমি অভিনয়টাকে কাজ হিসাবে ধরো, বিকজ এটা আমাদের একটা প্রফেশন। যারা ৯টা-৫টা চাকরি করছে সেটা তাদের প্রফেশন। শুধুমাত্র ডিফারেন্সটা হচ্ছে আমরাও স্যালারি পাই, তারাও স্যালারি পায়, কাজ করি, টাকা পাই। ভালো কাজ করলে শুধু হচ্ছে দর্শকরা আমাদেরকে দেখতে পায়। মানে সাধারণ মানুষ আমাদেরকে হয়তো টিভির পর্দায় দেখে, হুম। আর তাদেরকে দেখে না। সো দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স। আর তো কোনো ডিফারেন্স নেই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভালো কাজ করলে লোকজন অ্যাপ্রিসিয়েট করে। সো এটাকে নিয়ে ওরকম একটা ফিলিংস আমার আসে না, এবং আমার মনে হয় কারোর আসাই উচিত নয়। মানে যদি ওটা একবার চলে আসে না, তখন তোমার কাজের পরিমাণও কমে যাবে, আর কাজ করার ইচ্ছেটাও চলে যাবে। আচ্ছা, বর্তমানে ছবির জগৎ মানে সিনেমা ইন্ডাস্ট্রি কতটা মসৃণ, বা তোমার লাইফে কি এই প্রফেশনে আসার জন্য কোনো বাউন্ডারি বা কোনো আপস অ্যান্ড ডাউনস বা ফ্যামিলির দিক থেকে কোনো ইস্যু এরকম হয়েছিল? ফ্যামিলির দিক থেকে ইস্যু বলতে আমি চাকরি করতাম। মানে বিফোর আমার আই স্টার্টেড মডেলিং। সো আই স্টার্টেড মডেলিং ইন 2017 18 মানে এখন 2008। চাকরি ছেড়ে দিয়েছো? হ্যাঁ, আমি অনেকদিন ওকে। চাকরি ছেড়ে দিয়েছি। তো আমি তার আগে 2017 ওই সময়টা চাকরি করতাম। সো আমার কোথাও জানি না মনে হচ্ছে না, মানে ফ্যামিলির দিক থেকে হ্যাঁ, বাবা-মা একবার বলেছিল যে আচ্ছা, চাকরি একটু ছাড়ছিস। থামাই। এই যে চাকরি ছেড়ে অভিনয় জগতে অনেকে এখনো বাঙালি ফ্যামিলিতে আছে, না তুমি 10টা 5টা অফিসই করো, চাকরিটাই করো, ওটাই আমাদের দ্বারা হবে, এই সিনেমা গান বাজনা নিয়ে আমাদের কিছু হবে না, যারা হয়ে গেছে হয়ে গেছে, তাদের উদ্দেশ্যে কি বলবো? তাদের উদ্দেশ্যে এটাই বলবো, যদি তোমার মনে হয় যে তুমি কিছু একটা করতে পারবে এবং তোমার যদি পেশেন্স থাকে, বিকজ এই ইন্ডাস্ট্রিটাতে পেশেন্সটার সব থেকে বেশি মানে দরকার। কারণ ধরো তুমি চলে এলে চাকরি ছেড়ে দিয়ে, তোমার মা বাবার কথা না, আরে সবার তো হচ্ছে, আমারও হয়ে যাবে। এবার তুমি ১ বছর পর দেখছো তোমার হচ্ছে না, মেবি হয়তো ২ বছরের মাথায় তোমার হওয়ার একটা চান্স আছে। বিকজ সবটাই এখানে থাকে। এক্স্যাক্টলি। এবং আমি মনে অবশ্যই নিজের হার্ডওয়ার্ক। হার্ডওয়ার্ক অবশ্যই, বাট তাও জানো তো সবটা এখানে থাকে। মানে তুমি এরকম, আমি প্রচুর মানুষজনকে দেখি যারা প্রচুর হার্ডওয়ার্ক করেছে, বাট যে জায়গাটায় তাদের পৌঁছানোর কথা, সেই জায়গাটা কিন্তু তারা, এটা তুমি নিজেও খুব ভালো করে জানো, আমার দর্শকরাও খুব ভালো করে জানে। এবং এরকম প্রচুর মানুষ আছে যারা হয়তো তার থেকে অনেক কম হার্ডওয়ার্ক করেছে, কারণ তারা পৌঁছে, কারণ তাদের এখানে ছিল ওটা। এবার এখানটাকে তো তুমি বদলাতে পারবে না। সো হোয়াট উই ক্যান ডু, মানে আমরা চেষ্টা করতে হার্ডওয়ার্ক প্রতিদিন করতে আর কি। পারি, চেষ্টা করতে পারি। এবার একান্তই যদি না হয়, আমি এটা খুব মনে করি, ধরো আমার আজকে আমি অভিনয় করছি, এটার আগে আমি মডেলিং করেছি, আমি এখনো মডেলিং করি, কাজ করছি। এবার যদি এটার থেকে আস্তে আস্তে আমার কাজ কমে, সো আমি আমার প্রফেশনটাকে মানে সেকেন্ড একটা প্রফেশন রাখবো। মানে তাতে আমার না কোনো এরকম লজ্জা নেই বা আফসোস নেই যে অভিনয় তো হলো না, আর আমি কিছু করবো না। মানে আমাকে সার্ভাইভ করতে গেলে অ্যাটলিস্ট একটা সাপোর্ট সিস্টেম ডেফিনেটলি, লাগবে। মানে আমি যদি এরপর আমি বিজনেস করি, আমি অভিনয় থেকে বিজনেসে মুভ করলাম, তো আমার এটা আমার ইচ্ছা। মানে আমার মনে হয় একটা ঠিকঠাক অ্যামাউন্ট যেটা তোমার পছন্দ, এবং সেই অ্যামাউন্টে একটা লিমিট থাকা উচিত। হুম। মানে ধরো আমি বলছি আজকে আমার ১৫ টাকাতে হলে চলে যাবে, বাট আমি
আমার পাশাপাশি লোকজন না 30 টাকা ইনকাম করছে, আমাকে 30 টাকাই করতে হবে, কেন না আমার আশেপাশের লোকজন 30 টাকা করছে। আমার এটাতে একটু আপত্তি আছে। আমার বক্তব্য হচ্ছে আমার যদি 15 থেকে 20 টাকায় চলে যায় এবং খুব ভালো মানে মোর দ্যান এনাফ এ চলে যায়, তাহলে আমি কেন 30 টাকার প্রেশারটা নেব? সো দ্যাট ইজ মাই পয়েন্ট। মানে এই লিমিটেশনটাও থাকা উচিত যে আমি এতটা লিমিটে আমার এতটা টাকা দরকার, আমার মান্থলি বা আমার ইয়ারলি এতটা টাকা দরকার, আমার এত টাকা হয়ে যায়, তারপর যেটা হচ্ছে হচ্ছে ভগবানের ইচ্ছায়, যদি না হয় চেষ্টা করছি, হলো না হলো না, দ্যাট ইজ এনাফ। বাট ওই যে একটা মানুষ কি হয়, একটা কাজ হয়ে যাওয়ার পর আর কোনো কাজ আসছে না বা আর কিছু হচ্ছে না, তাতে মানুষ যে ভেঙে পড়ে। ওই জন্যই বললাম পেশেন্সটা খুব দরকার, যারা নতুন আসছে বা যারা নতুন চেষ্টা করছে এদিকে আসার, পেশেন্সটা রাখতেই হবে, আদারওয়াইজ এসে লাভ নেই। কারণ তোমাকে এখানে ধৈর্যের এমন পরীক্ষা দিতে হবে যে মানে এইটুকু তো রাখতেই হবে আমার মনে হয়। আচ্ছা, এখন অনেকে নতুনরা আছে, যেমন আমি একটু আগেই বললাম, অনেকে আছে শো অফ বা ব্র্যান্ড মেনটেন করতে গিয়ে না নিজেদেরকে কোন জায়গাটায় পৌঁছেছে তারা বুঝতে পারে না। তো অনেক সময় অনেক ঘটনা ঘটে যায়, তো সে জায়গা থেকে তুমি তাদের জন্য কি সাজেস্ট করবে? আর তুমি নিজেও কি ব্র্যান্ডের পেছনে দৌড়াতে ভালোবাসো? একদম না। মানে এইটা তো আমাকে আমার বাড়ির লোকও বলে, "কি তুই একটা কিছু কিনিস না, এই ইয়ে করিস, ওই করিস।" আমার মনে হয় দেখো, আমার মনে হয় একটা ৫,০০০ টাকা দিয়ে জিনিস কেনার থেকে ওটাতে মোটামুটি ১,০০০ টাকার ৫টা কি, আমি মানে আমার কাছে না ওইটা ম্যাটার। আমার কাছে মনে হয় যে আমার যদি পছন্দ হয়, আমি এরকম প্রচুরবার হয়েছে যে আমি এখনো করি। আমি গড়িয়াহাট থেকে শপিং করি। গড়িয়াহাটের যে মার্কেটটা আছে ওখান থেকে করি। কোথাও গেলাম আমার একটা ২০০ টাকার জিনিস পছন্দ হলো, আমি ওটা কিনে পড়েও নিই। মানে মানে কেন পড়বো না? মানে আমার বক্তব্য হচ্ছে আমার পছন্দটা আমার কাছে ম্যাটার করে। আর সেটা আমার ২০০ টাকাতে যদি পছন্দ আমি সেটাও পড়বো। আমার যদি সেটা ২,০০০ টাকার পছন্দ আমি সেটাও পড়বো। আমার কাছে আমার পছন্দটা সবথেকে ১ম প্রায়োরিটি। আমার কাছে ব্র্যান্ড প্রায়োরিটি না। বাহ! মূলত ছবিটা তো দেখেছো নিশ্চয়ই। তো মানে শুট করার পরে ছবিটা যখন দেখলে কি মনে হলো যে এখানে আরেকটু এই কাজটা করলে বেটার হতো, বা এই জায়গাটা একটু ল্যাক হয়েছে ডিরেক্টোরিয়াল পার্ট থেকে বা নিজেদের দিক থেকে মনে হয়েছে? না, ডিরেক্টোরিয়াল পার্ট থেকে তো আমার কোনোভাবেই মনে হয়নি। যদিও আমি আ গানটা এখনো অব্দি দেখতে পারিনি। আমার একটুখানি যেহেতু এই কদিন একটু শিডিউলটা একটু বিজি চলছে বলে আমার হয়নি যাওয়া গানটা দেখতে। বাট ছবিটা দেখে আমার মনে হয়েছে, হ্যাঁ দেখো, অ্যাজ অ্যান অ্যাক্টর যদি বলো, এটা আমি মনে করব আমার যারা অনেক সিনিয়র অ্যাক্টররা আছেন এবং এটা যারা প্রকৃতপক্ষে অ্যাক্টরদের সবসময় মনে হবে যে আরেকটু বেটার হতো। এক্সাক্টলি। আজকে আমি একটা কাজ করে এলাম, কালকে যদি সেটা এডিট হয়ে চলে আসে, আমার আমার তখনও মনে হবে এইখানটা আরেকটুখানি এটা করতে পারতাম। তো এই জিনিসটা আমার মনে হয় থাকা উচিত। এই জিনিসটা আমার মনে হয় জীবনের শেষ দিন অবধি তুমি যদি অভিনয় করো, এই জিনিসটা থাকা উচিত যে এইখানটা আরেকটু বেটার। তাহলে কি হয়, তবে বোধহয় শেখার প্রবণতাটা বাড়ে। ডেফিনিটলি শেখার বাড়ে এবং তোমার না নিজেকে কোনোদিন তুমি এরম একটা জায়গায় যে ব্যাস আই এম ডান, মানে আমি একটা বিশাল কিছু করে ফেলেছি, এইটা কোনোদিনও তোমার মাথায় আসবে না। তোমার যদি কন্টিনিউ প্রত্যেকটা কাজে একটুখানি এই না পরের কাজে এইখানটা একটু বেটার করতে হবে, আমার এই তাকানোটা একটু কম হয়ে গেছে, এইখানে বলাটা আর একটু পজ নেওয়া দরকার ছিল। তো সেটা যদি থাকে নিজের মধ্যে, তার নিজেকে রেকটিফাই করতে করতে যাওয়ার জায়গাটা থাকে। বাহ! তো এবার একদম ইন্টারভিউ সেশন আমরা শেষে চলে এসেছি। দর্শকদের উদ্দেশ্যে কি মেসেজ থাকবে? দর্শকদের উদ্দেশ্যে সমস্ত কলাকুশলীদের যে মেসেজটা থাকে আমার জন্য, মানে আমার দিক থেকেও সেটাই থাকবে যে প্লিজ প্লিজ দেখবেন ছবিটা এবং আমাদেরকে জানাবেন আপনাদের ঠিক কেমন লাগলো। মানে আমরা সবাই একটা, যতই বলো একটা টেনশনে তো থাকি যে আপনাদের ঠিক কেমন লেগেছে, বিকজ সবটাই দর্শকদের জন্য। আজকে আমরা যে কথা বলছি, আপনারা দেখছেন, আপনারা ভালোবাসছেন, সবটাই আপনাদের, সবকিছুই আপনাদের জন্য। তো আপনাদের ভালোবাসা এবং আপনাদের ছবিটার প্রতি যদি একটু হলেও জায়গা তৈরি হয়, সেটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। তো প্লিজ ছবিটা দেখবেন এবং আমাদেরকে জানাবেন আপনাদের কেমন লাগলো, এবং ভালো খারাপ দুটো কমেন্টস এর জন্যই অলওয়েজ ওয়েলকাম। আইকেএসএফ এর ইউটিউব চ্যানেলে বোধহয় ছবিটা রিলিজ হবে। তো হুম। সেটার পক্ষ থেকে যদি একটু কিছু বলে দাও। আইকেএসএফ এর ইউটিউব চ্যানেল থেকে ছবিটা রিলিজ করবে এবং আশা করব এই চ্যানেলটা সম্পর্কে সবাই ওয়াকিবহাল, সবাই জানে। তো থ্যাংক ইউ এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদেরকে দেওয়ার জন্য, আমাদের ছবিটাকে এইভাবে সমস্ত দর্শকদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য। তো ফিঙ্গার ক্রসড, হোপ ফর দ্য বেস্ট। আশা করব সবার খুব ভালো লাগবে। বাহ! এই ছবির স্বাদ নিতে গেলে আপনার চোখ রাখতেই হবে আইকেএসএফ এর ইউটিউব চ্যানেলে। ক্যামেরায় সত্যদ্বীপের সঙ্গে শারদাসের রিপোর্ট, জনতার কণ্ঠ। চোখ রাখে খবরে।